বিগত সময়ে যতগুলো নির্বাচন হয়েছে নির্বাচনের আগে বারবারই আসলে আচরণবিধি নিয়ে কথা বলা হচ্ছিল এবং সেই সব আচরণবিধিতে আমরা খুব বেশি একটা পরিবর্তন দেখিনি। তবে নতুন করে একটি পরিবর্তন এসেছে, যেটা বলা হচ্ছে যে আগামী দিনের নির্বাচনে এআই এর প্রভাব, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে বলা হচ্ছে যে এআই এর প্রভাবে আগামী দিনে হয়তো নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র তৈরি হতে পারে। নির্বাচনকালীন যে সরকার কিংবা নির্বাচন কমিশন তারা চেষ্টা করছে যে আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে এআইয়ের কেন্দ্রিক কোনো যাতে জটিলতা তৈরি না হয় তার জন্য গতকালকে কিন্তু বলা হয়েছে যে এআইকে নিয়ে যদি কেউ আসলে ষড়যন্ত্র করে কিংবা এআই দিয়ে বা কিছু তৈরি করা হয় ষড়যন্ত্র কেন্দ্রিক, তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব ভোটে এআই নিয়ে, সঙ্গে আছি নাজমুস সাকিব। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করতে চাই, তবে আলোচনায় যাওয়ার আগে দেখে আসবো এআই কি এবং কিভাবে কাজ করতে পারে আগামী নির্বাচনে। আমরা শুরুতে দেখে আসতে চাই যে এআই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এমন এক প্রযুক্তি যা কম্পিউটার বা যন্ত্রকে মানুষের মতো চিন্তা, শেখা এবং সমস্যা সমাধানের ক্ষমতা দেয়। এবং এই যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর মাধ্যমে ডেটা থেকে শিখা এবং বিভিন্ন কাজ যেমন লেখা, ছবি আঁকা এবং সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত কাজগুলো কিন্তু করতে পারে এআই। এআই আসলে পরবর্তীতে কিভাবে এই যে নির্বাচন সামনে আছে সেখানে কাজ করছে, বলা হচ্ছে যে ব্যক্তি বা দলের প্রচারের ক্ষেত্রে কিন্তু এআই কাজে লাগছে আমরা দেখতে পাচ্ছি, এবং বিপক্ষ দলের প্রতি এক প্রকার অপপ্রচারও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। এবং ডিপফেকের মাধ্যমে ভুল তথ্য যেটা শেয়ার, সেটা কিন্তু বিগত সময় দেখা যাচ্ছে সামনে নির্বাচন ঘিরে সেটা আরও বাড়তে পারে বলে শঙ্কা আছে। এবং এমন ভিডিও তৈরি যা নির্বাচনকে বাধাগ্রস্ত করে, সেটা আসলে বিগত সময়েও কিছু ভিডিওতে আমরা দেখেছি। এবং সাম্প্রতিককালে ইসি কিন্তু বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে নারীদের সাইবার বুলিং রোধ করার ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং ড্রোন বা কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না বলে আচরণবিধিতে বলা হয়েছে, এবং বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো এবং এআই ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও কিন্তু রাখা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, দেখছেন ভোটের ট্রেন। এর বিষয়ের আলোচনার জন্য যুক্ত আছেন স্টুডিওতে প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দিন, এবং সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা একটু আরিফ ভাইয়ের কে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি প্রযুক্তি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং সম্প্রতিকালে দেখছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটা যেমন আমাদের মধ্যে উচ্ছ্বাস আছে, আবার এটা নিয়ে একটি ভয়ও কিন্তু তৈরি হয়েছে। যেহেতু বলা হচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেই নির্বাচনের আগে আমরা ব্যাপক হারে কিন্তু এআইয়ের যে কন্টেন্ট সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, সেটা নিয়ে আসলে কি মনে হয় যে এই যে এআইয়ের যেটা আসলে তৈরি হচ্ছে সাম্প্রতিককালে আগামী নির্বাচনকে কি আসলে বাধাগ্রস্ত করতে পারে কিনা, কি মনে হয়? আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এর আগে যে পরপর দুইটা নির্বাচনে এই এআই এর ব্যবহার হয়েছে এবং নির্বাচনকে প্রভাবিত করার জন্য এআই এর ব্যবহার হয়েছে এবং সেখানে ডিপফেকের ব্যবহার হয়েছে। এখন প্রযুক্তি যেহেতু আগাচ্ছে, আমাদেরকে কিন্তু সেটার সাথে অ্যাডপ্ট করতে হবে। এখন প্রযুক্তির কিছু খারাপ দিক আছে, কিছু মানুষ বিভিন্ন উপলক্ষ যেমন নির্বাচন ঘিরে এটাকে ওরা প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য এটা ব্যবহার করে, এবং আপনি রিসেন্ট দেখবেন গত 2-1 বছরের মধ্যে এর ব্যবহারটা অনেক বেড়ে গেছে। আপনি সহজে একটা স্মার্টফোন থাকলে কিন্তু আপনি এখন যে কোনো ধরনের কন্টেন্ট আপনি বানাইতে পারেন। এখন সামনে এর ব্যবহার কিন্তু আগের চেয়ে প্রায় আপনি জ্যামিতিক হারে এটা বেড়ে গেছে। এখন সামনে আপনি যেহেতু নির্বাচনকে ঘিরে এআই এর এই প্রভাবটা আমাদেরকে কিন্তু একদম মানে আপনি ভোটের আগের দিন পর্যন্ত আপনি কি পরিবর্তন করে ফেলতে পারে, মাইন্ডসেট পরিবর্তন করে ফেলতে পারে। এখন আমরা সাধারণত কোনো জিনিস যাচাই করি না, একটা কন্টেন্ট, একটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে বা একটা ছবি হতে পারে, এটা কিন্তু আমরা চিন্তা করি না এটাকে আসলে এআই দিয়ে বানানো না আসলে এটা অরিজিনাল। আমরা এটা নিয়ে মানে যখন অ্যানালাইসিস করি বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয় বা ফ্যাক্ট চেকিং করা হয়, তখন কিন্তু পরবর্তীতে এটা বের হয়ে আসে যে এটা আসলে এআই দিয়ে বানানো। কিন্তু সেটা তো ফ্যাক্ট চেক যখন হয় তার আগে তো গুজবটা কয়েকদিনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা
মানুষ এই জন্য হচ্ছে আমরা আসলে যারা ইন্টারনেট ব্যবহার করে আমরা আসলে ওভাবে সচেতন না। আমরা কোনো জিনিস দেখা মাত্র আসলে শেয়ার দিতে বেশি উৎসাহী, আমরা একটু যাচাই করি না, কারণ যাচাই যদি আমরা করি তবেই কিন্তু আমরা আসলে ধরা পড়বে। এখন আমাদের মাস পিপল যে ইন্টারনেট ব্যবহার করে এরা কিন্তু আসলে এর সঠিক ব্যবহারটা জানে না, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাও কিন্তু জানে না। তো যার কারণে এখন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে যদি আপনি সচেতন না করতে পারেন, এটাকে আপনি প্রিভেন্ট করাটা একদম সরকারের পক্ষে এটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে। আমরা একটু জেসমিন টুলি আপার কাছে যেতে চাই। আপা তো আসলে সাবেক নির্বাচন কমিশনার ছিলেন, তার আগে যে আচরণ বিধি নিয়ে আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনারা আচরণ বিধি নিয়ে বেশ কাজ করেছেন এবং প্রার্থীদের যে আচরণ বিধি সেটা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য কাজ করেছেন। কিন্তু নতুন যে বিষয়টা আসলে আসছে যে এআই এর চ্যালেঞ্জ, সেটা আসলে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলছিলেন বারবার। আপনার কাছে এই চ্যালেঞ্জটা আসলে কেমন মনে হয়? আপনার যে সাবজেক্টটা যে নির্বাচনী প্রচারণায় এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করবে, আসলে কোনো কিছু নষ্ট হয়ে গেলে বা ডিজাস্টার যদি হয়ে যায় তারপরে ব্যবস্থা নেওয়া চাইতে সেটা জানি না হয়, তার আগে ব্যবস্থা নেওয়াটাই আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত। কারণ আপনি যদি শুধু ইলেকশন কমিশন যদি কতগুলো রূপরেখা ঠিক করে যে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচারণা দিবে তার প্রত্যেকটা কন্টেন্ট ইলেকশন কমিশন দ্বারা ভেটিং করাতে হবে প্রথমেই, 1 নম্বর কন্ডিশন। এবং যে প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে যদি কোনো ব্যক্তি বা কর্মী বা সমর্থক কেউ যদি অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে তার চরিত্র হনন করে যা নির্বাচনকে প্রভাবিত করবে বা ভোটারদের প্রভাবিত করবে এরকম কোনো কিছু যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, তার দায়ভার ওই ব্যক্তিকে, ওই কর্মীকে অথবা ওই সমর্থককে নিতে হবে। সাথে যিনি বেনিফিট হবে ওর কারণে যে প্রার্থী বা যে রাজনৈতিক দল বেনিফিট হবে তাকেও দায়ী করা। আসলে প্রথমে নীতিমালাগুলো তৈরি করে ফেলতে হবে এবং একটা সময়সীমা বেঁধে দিবে যে রাজনৈতিক দল এবং যারা প্রার্থী হতে চান তারা এত তারিখের মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণা করবেন তার কন্টেন্ট ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। কিন্তু একটা জিনিস কি আপনি কি চ্যালেঞ্জ হিসেবে দেখেন কিনা? আমরা তো দেখি যে আমাদের যারা নেতারা আছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় অংশ ফলোয়ার আসলে থাকেন। তো নির্বাচনের দিন এমন ধরনের কোন একটি ছবি যদি তাদের থেকে পোস্ট করা হয়, সেটা কি আসলে খুব বেশি একটা ম্যাসাকার তৈরি করতে পারে না? কি মনে হয়? না, এটা তো ম্যাসাকার তো অবশ্যই করবে। এটা পুরো ফলাফল মানে ভোটের ফলাফলকে পরিবর্তন করে দেওয়া যায় এআই ব্যবহার করে। যে কোনো প্রার্থী বা যে কোনো রাজনৈতিক দলকে একেবারে মানুষের মাইন্ডসেটটাই চেঞ্জ করে দিতে পারে। সেই জন্যে তো যে সমস্ত যারাই দিবে এগুলো আগে ইলেকশন কমিশনকে কাছ থেকে ভেটিং করায়, ইলেকশন কমিশনকে জমা দেবে। ইলেকশন কমিশন যখনই বলবে হ্যাঁ এই কন্টেন্টটা ওকে আছে, তখনই সেটা সামাজিক মিডিয়াতে তারা দিতে পারবে। আর কিছু আছে ইনফ্লুয়েন্সার যারা দেশের বাইরে থেকে এই কাজটা করবে, এরকম ক্ষেত্রে যেটা ইলেকশন কমিশন তার নীতিমালায় আনতে পারে যে ওই প্রচারণার ফলে যিনি বেনিফিট পাবে সে বেনিফিশিয়ারিকে ধরা এবং যিনি করছেন। আসলে আমাদের নির্বাচনী আচরণ বিধিমালাতে এই প্রথমবারের মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণার বিষয়টা ইলেকশন কমিশন আনছে। এটা একটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জের মুখে কমিশন পড়বে এবং ভোটাররাও বিভ্রান্ত হয়ে পড়বে। সেই জন্যে কিন্তু আগাম সতর্কতা না নিলে কিন্তু নির্বাচনের অনেক বড় ধরনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এরকম একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন কমিশনারের কিংবা কমিশনের যে সক্ষমতা, সেটা কি আসলে এখনো পর্যন্ত তৈরি হয়েছে যে কোন একটি ছবি কিংবা ভিডিও সেটার সাথে সাথে মানুষকে জানানো যে জিনিসটা আসলে ফেক? এটার জন্য তারা ব্যবস্থা নিবে, যেহেতু তাদের বিধিমালার মধ্যে
এই ধরনের প্রচারণার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে তারা ফ্যাক্ট চেকিং করার জন্য সাইবার ইউনিট তৈরি করবে এবং টেকনিক্যাল ইউনিট তারা সৃষ্টি করবে এবং দরকারে হায়ার করবে। তারা যেভাবেই হোক এটা প্রতিরোধ না করলে ভোটারদের সাথে কিন্তু মানে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়বে এবং তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে এবং যে কোনো ভালো ক্যান্ডিডেটকে চরিত্র হনন করা কোনো ব্যাপারই হবে না। সেজন্য ইলেকশন কমিশন অবশ্যই এই সাইবার ইউনিট তৈরি করবে এবং প্রত্যেকটা আসন ভিত্তিক করতে হবে। 300 আসনের জন্যে আলাদা আলাদা ইউনিট তৈরি করে যে কন্টেন্টই যাক না কেন সেটা অবশ্যই ইলেকশন কমিশন থেকে দেখায় নিতে হবে, নতুবা কি শাস্তির আওতায় আসবে সেটাও ওই ইলেকশন বিধিমালা এবং আইনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা একটু আরিফ মঈনুদ্দিন আপনার কাছে যেতে চাই যে একটা বিষয় আমরা দেখি যে এআই আসলে এত পরিমাণ উন্নত হয়েছে যে আসলেই বোঝাটা কঠিন যে কোনটা এআই এবং কোনটা আসল ছবি। তো আপনার কি মনে হয় না যে কোন একটি যদি ডিপফেকের মাধ্যমে যদি ছবিটি ছড়ানো হয় সেক্ষেত্রে সেইটাকে আসলে ডিটেক্ট করার মতো সরকারের আসলে সেই ধরনের প্রযুক্তি থাকা উচিত কিংবা আছে কিনা, কি মনে হয়? আচ্ছা, আমি ম্যামের কথার সূত্র ধরে বলতে চাই, আসলে ডিফেক্টটা হচ্ছে মানে গত নির্বাচনে আমি নিজে পেয়েছি এরকম ভুক্তভোগী যারা নির্বাচনের আগের দিন এই ডিফেক্টটা ছড়িয়ে দিয়েছে। এখন কিন্তু 10 দিন আগে ছড়াবে না, নির্বাচনের ঠিক একদিন আগে বা আগের রাত বা হচ্ছে 2 দিন আগে, তখন কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু কিছু করার থাকে না। এবং এই কাজটা করে কিন্তু থার্ড পার্টি বা হচ্ছে যিনি নির্বাচন করেন বা যিনি প্রার্থী তিনি কিন্তু শেয়ার করেন না, শেয়ার করে তার আশেপাশে সাঙ্গপাঙ্গরা। তো এই ক্ষেত্রে এই জিনিসটা উনি ইগনোর করে যেতে পারে যে এটা তো আমি করি নাই। তো এখন ডিফেক্ট হচ্ছে আপনার মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া একটা প্রযুক্তি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হয়। এটার রয়টার্সের একটা 2018 সালের প্রতিবেদন আছে যেখানে 96% ডিফেক্টের ইউজ হয়েছে পর্নোগ্রাফিতে, সেলিব্রিটিদেরকে তাদের চেহারা থেকে শুরু করে বডি থেকে শুরু করে সব কিছুতে পরিবর্তন। 2% ইউজ হয় হচ্ছে পলিটিক্যাল পার্সনদেরকে শায়েস্তা করার জন্য, আর 2% হচ্ছে ওভারঅল যে কোনো টার্গেট ভিত্তিক এটা ইউজ হয়। তো আপনার এই ডিফেক্ট ইউজ করার জন্য আপনার সহজে বানাইতে পারবে যে কেউ, একজন ব্যক্তি সহজে যে কোনো একটা ডিফেক্ট বানাইতে পারবে, তার কাছে এটা সহজ একদম। সে যদি আজকে নতুন কম্পিউটার ব্যবহার করে, সে একটু যদি ঘন্টা দুয়েক ঘাটাঘাটি করে, সে কিন্তু নিজে বানাইতে পারবে। কিন্তু ডিটেকশনটা একটু কঠিন, কারণ আপনি ছড়ানোর পরে ডিটেকশন করে সেটা কিন্তু আসলে লাভ নাই। তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে নির্বাচন কমিশনের যে সরকারকে বা নির্বাচন কমিশনকে যেই সংস্থাগুলো, যে বিগ জায়ান্ট লাইক ফেসবুক, ইউটিউব, টুইটার বা এক্স, আমরা যেটাই বলি, ওদের সাথে বসতে হবে যে নির্বাচনকে কেন্দ্র করে এই জিনিসটা ছড়াতে পারে। এটার জন্য আমরা একটা পলিসি তৈরি করেছি, আমরা তোমাদের সাথে বসছি এবং এটার যাতে ছড়াতে না পারে এই ধরনের, যেহেতু ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা বিগ জায়ান্টগুলো কিন্তু মেশিন লার্নিং বা অটোমেশনের মাধ্যমে চলে, তো ওনারা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করতে পারবে। ওরা কিছু কিওয়ার্ড দিয়ে দিবে, যে কিওয়ার্ডের উপরে ভিত্তি করে এআই হলে সেই জিনিসটাকে প্রিভেন্ট করবে আর পোস্ট করতে দিবে না। এটা আপনাকে আগে করতে হবে। এখন হওয়ার পরে যখন হবে, তারপর হচ্ছে যখন সেটা ছড়িয়ে যাবে, যেমন ছড়ানোর পরে তারপর কিন্তু আসলে তখন কিছু নির্বাচন কমিশনেরও বা সরকারের কিন্তু করার কিছুই থাকে না। এছাড়া যদি আপনি কোনো একটা ডিফেক্ট রিলেটেড কোনো ভিডিও ছড়াই, এবং আপনিও কিন্তু এটা যাচাই করতে পারবেন। আপনি জাস্ট গুগলে যাবেন, লিখবেন ডিফেক্ট স্ক্যানার, এরকম অনেকগুলো টুলস আসবে ওয়েব ভিত্তিক। তখন আপনি সেখানে যেই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়েছে সেটাকে আপনি সেখানে লিঙ্কটা দিবেন, ইউআরএলটা দিবেন, সে আপনাকে স্ক্যান করে বলে দিবে এই ভিডিওতে কত % ডিফেক্ট শনাক্ত হয়েছে। এরকম কিছু ওয়েবসাইটে ফ্রি আছে। কিন্তু একটা বিষয় যে সাধারণ যারা ভোটার, একেবারে গ্রাম বা প্রান্তিক পর্যায়ে যিনি ভোটার, তিনি তো আসলে এত কিছু জানেন না, তার সামনে হয়তো একটি ছবি আসতেই পারে, কি মনে হয় এতে? হ্যাঁ, এখন আপনি যদি গ্রাম পর্যায়ে চিন্তা করেন, এক্ষেত্রে আসলে এটা প্রিভেন্ট করা খুবই চ্যালেঞ্জিং। কারণ উনি তো শুধু মোবাইলটা শুধু কি করতে পারে, লাইক দিতে পারে বা হচ্ছে শেয়ার দিতে পারে, উনি ভালো করে কিন্তু কমেন্টও দিতে পারে না, সে কিন্তু দেখলেই বিশ্বাস করে ফেলবে। তাহলে এটা একদম সরকারের পক্ষেও সম্ভব না একদম মাস পিপল গ্রামে গিয়ে সবাইকে সচেতন করা। তার মানে কি হচ্ছে, আমাকে কি করতে হবে, আমাকে আগে যেটা এটা ছড়াতে না পারে সেই ধরনের আসলে ব্যবস্থাটা আমাকে করতে হবে। আমরা একটু টুলি আপার কাছে যেতে চাই। আপা, একটা বিষয় আসলে জানতে চাই যে আমরা যেমন দেখি সাইবার সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে যদিও সেই আইনের মাধ্যমেই এআই কন্ট্রোল বা এই ধরনের বিষয়গুলো দেখা হচ্ছে, কিন্তু এআইয়ের জন্য কি আসলে স্পেসিফিক কোনো আইন দরকার না? যদিও গতকালকে আমরা দেখেছি
বলা হচ্ছে যে যারা আসলে এই ধরনের কাজ করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, কিন্তু আইনটি তো নেই। না, এটা কিন্তু যথেষ্ট না এইটুকু বলাতে। এটা যেটা করতে হবে, ভাই যেটা বললো যে হ্যাঁ আমরা ফেসবুক টুইটার এই গ্রুপের সাথে ইলেকশন কমিশন কিন্তু আগে মিটিং করতে পারে, আগে সভা করে অ্যাটলিস্ট এই ধরনের জিনিসগুলো ফিল্টার হয়ে জানে আসে, সেই ব্যবস্থাটা করতে পারে। দ্বিতীয় যেটা, ইলেকশন কমিশন তার নিজস্ব আইনের মধ্যে এই জিনিসটা আনতে হবে। নাহলে দেখেন ইলেকশনের দিন যেটা হবে, এটা তো গেল প্রার্থী বা রাজনৈতিক দল, ইলেকশন দিনে যেটা করবে সেটা যেভাবে মব, আপনি দেখেন সমাজে কিন্তু এখন আমাদের মব কিন্তু পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে। ইলেকশনের দিন যদি এরকম মবের একটা গুজব ছড়াই দেয় যে অমুক জায়গায় রিগিং হচ্ছে, মানুষ কিন্তু হাজার হাজার মানুষ আসতে সময় নেবে না, অথবা রেজাল্টের পর যে অমুক প্রার্থী জিতেছিল তাকে হারাই দিয়ে প্রিজাইডিং অফিসার রেজাল্ট উল্টাচ্ছে, এই ধরনের কথাগুলো যদি ছড়ায় তাহলে কিন্তু ইলেকশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতন অবস্থা হবে। কারণ এখন যেটা হয়েছে, আমাদের কিন্তু চিন্তা করতে হবে ইলেকশন কমিশনের হাতে কাছে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, তার মধ্যে একটা বড় দল যাদের ভোট প্রায় 30-35%, সেই দল নির্বাচনী কার্যক্রমের বাইরে আছে, তারা ইলেকশন একেবারে স্মুথলি হতে দিবে এরকম কিন্তু ভাবাটাও ঠিক হবে না। সেই জন্যই, কারণ অতীতে আমরা দেখেছি কিন্তু যে সমস্ত দল ইলেকশনের বাইরে থেকেছে তারা ইলেকশনকে নষ্ট করার জন্যে অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু ইলেকশন কমিশনের কাছে এবার নতুনভাবে দেখা দিবে যে এই যদি ইলেকশন কমিশন আগাম সতর্কতা না হয় তাহলে শুধু প্রার্থী বা রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি করবে তা না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক ধরনের রটনা রটবে যা নির্বাচনকে সাংঘাতিকভাবে প্রভাবিত করবে এবং নির্বাচনী গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। অর্থাৎ নির্বাচন কমিশনারের আরও নির্বাচনের আগে বেশ সতর্ক হওয়া উচিত বলে আপনি মনে করছেন। দুজনেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আলোচনার জন্য আজ স্টুডিওতে যুক্ত আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দিন এবং সরাসরি যুক্ত আছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব জেসমিন টুলি। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে দেখে আসতে চাই প্রান্তিক মানুষ আসলে এই নিয়ে কি ভাবছে। বরিশালের সহকর্মী অমিত হাসান কথা বলেছেন তাদের সঙ্গে, দেখে আসবো। বরিশাল থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি অমিত হাসান। জাতীয় সংসদ নির্বাচনে এবার নিষেধাজ্ঞা এলো এআই ব্যবহারে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার যুক্ত করেছে নতুন কিছু বিধান নির্বাচন কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের পাশাপাশি এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি ও প্রচারে নিষেধাজ্ঞা থাকছে এবারের নির্বাচনে। বরিশালের মানুষ কি ভাবছে এ বিষয়ে, কতটুকু জানেন এআই সম্পর্কে, চলুন জেনে আসা যাক। যে মানুষ যেটা জানে না, শোনে না, বোঝে না, অথচ তার নামে একটা অনেক মব তৈরি করার জন্য অনেক কিছু তৈরি করে ফেলায়, এটা আসলে আমাদের সমাজ ব্যবস্থা উচিত না। কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন এটা নিষেধাজ্ঞা এনে থাকে, আমি তাদের সাধুবাদ জানাই। নির্বাচনের প্রেক্ষাপটে ক্ষতির কারণ হতে পারে এই ব্যাপারে আমি তেমন জানি না, তবে জানি যে এটা ডুপ্লিকেট করতে পারে, যে কোনো একটা জিনিস অবিকল নকল করা যায়। যেহেতু এইটা থেকে অনেক সময় তরুণ সমাজ অনেক কিছু বিকৃতি করে, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের টাইমে আপনার এআইটা দরকার হবে না। ভিন্ন ভিন্ন বয়সের মানুষের এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। এ বিষয়ে তরুণরা কি ভাবছেন, চলুন তাদের মুখ থেকেই শুনে আসি তাদের মতামত। এটা সামনে আমাদের ভালো ইউটিলাইজ করা দরকার এবং এটা সদ্ব্যবহার করলে ভালো কিছু আসবে। আমার মাথা ব্যথা করে, এই জন্য মাথা কেটে ফেলবো এই ধরনের বিষয়ে না গিয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে আমরা এই বিষয়টাকে আরও
সুন্দর করে মানে করতে পারি, প্রচার করতে পারি। সরকার এই সিদ্ধান্তটা নেয়, অবশ্যই আমি মনে করব এটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ কিছু নিয়ে আসবে। যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সবগুলোর ব্যবহার যদি করা হয়, এতে গণতন্ত্রের বিকাশ ঘটবে এবং গণতন্ত্রের স্বচ্ছতা জনগণের কাছে বহিঃপ্রকাশ ঘটবে। আমরা চাই প্রত্যেকটি আধুনিক প্রযুক্তি এই নির্বাচনে ব্যবহার হোক। বিশ্বে এআই ব্যবহারের মাধ্যমে অনেক ইতিবাচক কাজ হচ্ছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এর নেতিবাচক ব্যবহারের শঙ্কা করছেন ভোটাররা। এই শঙ্কা দূরীকরণে এআই ব্যবহারে যথাযথ আইন প্রণয়ন হোক এমন প্রত্যাশা ভোটারদের। অমিত হাসান, এখন বরিশাল। সাধারণ ভোটারদের তাদের মতামত শুনছিলাম এআই নিয়ে। তারা আসলে এআই নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল। কেউ আসলে একেবারেই জানেন না, আবার কেউ জানেন। সেটা নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করছি ভোটের এআই নিয়ে। আমরা একটু আরিফ ভাইয়ের কাছে যেতে চাই যে একটা বিষয় আসলে দেখছি যে মানুষ বা সাধারণ যারা ভোটার তাদের একেবারে তরুণ শ্রেণী যারা, তারা হয়তো জানে, এর বাইরে একটা বড় অংশ কিন্তু জানছে না। তাহলে এই যে বড় একটি অংশ যে জানছে না, তাদেরকে আসলে জানানোর দায়িত্ব কি আসলে সরকারের কিংবা রাজনৈতিক দলগুলোর না? কি মনে হয়? এটা এখন নির্বাচন কমিশন যদি কোনো একটা পলিসি তৈরি করে বা নীতিমালা তৈরি করে যে এআই ব্যবহার করা যাবে না, বা এআই যদি কেউ ব্যবহার করে তার জন্য এই শাস্তি, তাহলে এক্ষেত্রে ভুক্তভোগী হবে কিন্তু আমজনতা। কারণ তারা জানবে না যে এটা এআই, আমার ভালো লেগেছে আমি শেয়ার দিয়েছি। কিন্তু তাহলে এক্ষেত্রে যে জানে সে কিন্তু মানে সটকে পড়বে। সে পোস্ট করে তার আইডি ডিসেবল, যারা শেয়ার দিবে এবং সেটাকে নিয়ে আপলোড দিবে তারা কিন্তু ধরাশায়ী হবে। তো এক্ষেত্রে এই জন্য আগে আপনি যদি চান এটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য, যেহেতু নির্বাচনী একটা ক্যাম্পেইন হবে, প্রতি জেলা উপজেলা তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ইলেকশন হবে, সেখানে মাইকিং হবে এবং টেলিভিশনে যাবে, তখন প্রত্যেককে সরকার বা নির্বাচন কমিশন সেটা করতে পারে। সেখানে বাধ্যতামূলকভাবে এই জিনিসটা উল্লেখ করে দিতে হবে, বা আপনার টিভি স্কলে এটা উল্লেখ করে দিতে হবে দেখা মাত্র যাতে আমি এই জিনিসটা শেয়ার না করি, এবং এই জিনিসটাকে নিরুৎসাহিত করতে হবে। কারণ আপনি মাস পিপল যখন শেয়ার দিবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনাকে মনিটরিং করতে পারবেন না। কারণ মনিটরিং যদি আপনি করেন, লাখের মধ্যে আপনি শুধু 100 জনকে মনিটরিং করতে পারবেন, কিন্তু লাখে লাখে হাজারে হাজারে কোটিতে তো আপনি মনিটরিং করা সম্ভব না। তো সেক্ষেত্রে এটার জন্য আসলে একদম হঠাৎ করে এসে যদি আমি বলি যে এটা করলেই কিন্তু আপনার জরিমানা, এটা করলে আপনার জন্য শাস্তি হবে, এটা আসলে করা উচিত হবে না। আগে আপনাকে যাচাই করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, এটা করলে আমার কি ইফেক্ট পড়তে পারে, আমার একদম রুট লেভেলের যে ব্যক্তি যে স্মার্টফোন ব্যবহার করে সেও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং সে যাতে এই জিনিসটা জানার মাধ্যম অনেকগুলো আছে। তো সরকার যদি চায় এটা সম্ভব, যেহেতু আপনার প্রত্যেকটা গ্রামে পর্যন্ত আপনাকে এখন সবার স্মার্টফোন আছে, স্মার্টফোনের মাধ্যমে এসএমএস দিতে পারে, আপনার টিভিতে স্ক্রল করতে পারে, নির্বাচনে যে ক্যাম্পেইন হবে সেখানে বাধ্যতামূলক এই ধরনের সতর্কতা জারি করতে পারে, এই সব কিছু। এবং যারাই হচ্ছে প্রার্থী হবেন, প্রার্থীদেরকে এই জিনিসটা তাদের ইশতেহারে উল্লেখ করে দিতে হবে। তখন কিন্তু আপনি চাইলে মাস পিপলকে না হলেও অন্তত আপনি অনেক মানুষকে রিচ করতে পারবে। টুলি আপা, আপনার কাছে একটু যেতে চাই। একটা বিষয় তো আমরা দেখি যে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই, অর্থাৎ দেশের বাইরে বসে নানা ধরনের প্রচারণা কিন্তু করা হচ্ছে, তার মধ্যে ভুল প্রচারণা আমরা দেখি। তো আগামী নির্বাচনকে ঘিরে দেশের বাইরে থেকে যে এই ধরনের কোনো ষড়যন্ত্র হবে না, কিংবা সেগুলো আমাদের সাধারণ যারা ভোটার আছেন তারাই শেয়ার করবে না, সেটা আসলে মানে আটকানোর কি কোনো ব্যাপার আপনি দেখেন কিনা? আচ্ছা, আসলে নির্বাচনে ভোটার আমাদের দেশে 12 কোটির উপরে, 12.5 কোটি যদি ধরি। এখানে প্রার্থী এবং রাজনৈতিক দল। আসলে এই দায়িত্ব শুধু ইলেকশন কমিশন বা সরকার নিলে কিন্তু এত বড় সমস্যার সমাধান বের করা সম্ভব না। এটা রাজনৈতিক দলগুলোকে এবং প্রার্থীকে নিতে হবে। এটা যেটা হবে, যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরও তাদের ইশতেহার, তাদের প্রচারণা, তাদেরইতেও কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে। মানে তারাও কিছুটা দায়িত্ব নেবে। শুধুমাত্র ইলেকশন কমিশন যে করতে পারবে আমার কাছে তা মনে হয় না। আর এটা বড় চ্যালেঞ্জ হবে যে দেশের ভিতরে এবং দেশের বাইরে দুই জায়গা থেকে এটা হতে পারে। নির্বাচনকে ভণ্ডুল নস্যাৎ করে দেওয়ার জন্যে এই ধরনের প্রোপাগান্ডা চালাতেই পারে। আপনি দেখেন
এই আমাদের ইউনিভার্সিটিগুলো যেসব নির্বাচন হচ্ছে সেখানে সাইবার বুলিংয়ে নারী প্রার্থীরা হচ্ছে, শিক্ষিত, তারা শিক্ষিত মানুষ এবং শিক্ষিত ছেলেমেয়ে ইয়াং, সেখানেও কিন্তু এআই ব্যবহার করে সাইবার বুলিংয়ের অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই জিনিসগুলো সেজন্য সবার যৌথভাবে যদি এটার প্রতিকার না করা যায়, শুধুমাত্র ইলেকশন সেক্ষেত্রে কি মানে আন্তর্জাতিক সংস্থা যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থা, ইন্টারপোল থেকে শুরু করে, তাদের কি সহযোগিতাটা আসলে আমাদের নেওয়া উচিত কিনা এই নির্বাচনে? প্রথমে সহযোগিতা নেওয়ার দরকার আমাদের হলো ফেসবুক, টুইটার, যেসব যে সোশ্যাল মিডিয়া যেই আছে তাদের সাথে ইলেকশন কমিশন বসে সমস্যাটা কিভাবে সমাধান বের করা যায় এটা তারা আমার মনে হয় বসলে বের করতে পারবে। তারপরে করতে পারবে যে এরকম বড় ধরনের হুমকি কোথা থেকে আসতে পারে। আসলে আমাদের গোয়েন্দা মনে হচ্ছে না যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। দেখেন আজকেও আমরা যদি বলি 2-3টা কিন্তু মবের সৃষ্টি হয়েছে, এই যে মাজার কেন্দ্রিক বেশ, তারপরে তা এই ধরনের মবগুলো তার মানে সৃষ্টি হচ্ছে। যদি আমাদেরও গোয়েন্দা সংস্থাগুলো যদি অ্যালার্ট থাকতো তাহলে কিন্তু এই মবটা হতো না, কারণ এটা প্রতিনিয়তই হচ্ছে। সেই জন্য আমাদের ইলেকশন কমিশন, সরকার এবং যদি আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেওয়া প্রয়োজন হয়, কারণ এটা আমাদের মনে রাখতে হবে এইবারকার ইলেকশন আমাদের মোটামুটি মানে আন্তর্জাতিক মানের কাছাকাছি নির্বাচন যদি আমরা না করতে পারি, সেই যদি বিগত দিনের মতনই যদি নির্বাচন হয় তাহলে কিন্তু এই যে এত মানুষ যে জীবন দিল, এত ইয়াং ছেলেপেলে, এই সব কিছুই কিন্তু বৃথা যাবে। সেই জন্যে এবার আগে থেকে বারবারই কিন্তু সবাই সতর্কবাণী করছে যে এবার ইলেকশন নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে এবং করবেও। সেই জন্য আগাম সতর্কতা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যেমন গতকাল নির্বাচন কমিশনের থেকে বলা হচ্ছিল যে নারীদের সাইবার বুলিং রোধে আসলে তারা কাজ করবে। আমরা তো সাম্প্রতিককালে যে ডাকসুর থেকে শুরু করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হচ্ছে সেগুলোতে বারবারই অভিযোগ করা হচ্ছে যে নারীদের প্রতি যে সাইবার বুলিং সেটা হচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে সেই ধরনের ব্যাপারটি কি আপনি দেখতে পান কিনা? আসলে দেখেন ডাকসু নির্বাচন মানে ইউনিভার্সিটির যে সমস্ত নির্বাচন হচ্ছে আমাদের সব ইউনিভার্সিটিগুলো, সেগুলো কিন্তু জাস্ট আমাদের জাতীয় নির্বাচনের আগাম দিয়ে বেশ কিছু মেসেজ কিন্তু ওখান থেকে আমরা পাবো যে আসলে নির্বাচনে কি ধরনের হয়। তার মধ্যে একটা সাইবার বুলিং আছে, দ্বিতীয় আর একটা জিনিস যে নারীর অংশগ্রহণ কম আছে, এগুলো কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে প্রতিফলন ঘটবে। সেই জন্যে সাইবার বুলিং যে জাতীয় নির্বাচনে ঘটবে না এটা কিন্তু তা না, ওখানেও ঘটবে। যদি সেরকম স্ট্রং কোনো মহিলা নারী থাকে, নারী ক্যান্ডিডেট থাকে, অবশ্যই তাকে অনেক বেশি প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে। আপা আপনি থাকবেন, আরিফ মহিউদ্দিন আপনার কাছে একটু আমরা যেতে চাই যে সব মিলিয়ে হয়তো 5 থেকে 6 মাস নির্বাচনের বাকি, এই যে অল্প সময় বাকি সেই সময়ের মধ্যে আসলে কি আমরা প্রযুক্তিগত যে সক্ষমতা কিংবা এআই এর যে অপব্যবহার সেগুলো কি রোধ করার জন্য যে টিমগুলো করা, কিংবা আপাও বললেন যে একেবারে জেলা ওয়ার্ডে যে টিমগুলো সেগুলো করা, সেটা কি আসলে করা সম্ভব কিনা, কি মনে হয়? এটা একটু চ্যালেঞ্জিং, তবে চাইলে সম্ভব। কারণ এখন আপনার যদি নির্বাচন কমিশন যেহেতু প্রতিটি জেলা পর্যায়ে প্রতিটা জেলা প্রশাসক, প্রতিটা পুলিশ সুপার কার্যালয় বা যেহেতু একটা ইনফ্রাস্ট্রাকচার ওয়েতে ওনারা কাজ করবে, ওনাদের পক্ষে চাইলে কিন্তু এই সচেতনতা এখন থেকে এটা করা সম্ভব। এছাড়া মানে যদি বাইরের সংস্থা বা বিগ জায়েন্ট কোম্পানি ফেসবুক, ইউটিউব তাদের সাথেও আসলে বসা সম্ভব। এবং হচ্ছে কারণ এক্ষেত্রে আপনি দেখবেন ভিতর থেকে মানে দেশের মধ্যে গুজবের চেয়ে বাইরে থেকে কিন্তু গুজবগুলো আসলে বেশি ছড়ানো হবে। তো এগুলো আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, বাইরে বিভিন্ন দেশে এখন সে যে কোনো দেশ থেকে এটা করতে পারে। তাহলে আপনি দেশেরটা কন্ট্রোল করলেন কিন্তু বিদেশেরটা আপনি কন্ট্রোল করলেন না, তখন এটা আপনার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে সরকারেরও উচিত হবে যে বাইরের যে বিগ জায়েন্টগুলো তাদের সাথে আমরা চুক্তিভিত্তিক করতে পারি, বা কারণ ওই দেশের যে ল বা তাদের সাথে একটা মিউচুয়াল ট্রিটি আমরা করতে পারি, বা আমরা কোনো সংস্থা হতে পারে। একটা বিষয় যেমন আপনি বলছিলেন যে ফেসবুক, ইউটিউব থেকে বা গুগল যে বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে যদি আমরা সরাসরি আসলে যোগাযোগটা করি, সেটা কি সাথে সাথে এখন রেসপন্সটা পাচ্ছি নাকি কয়েকদিন দেরি হচ্ছে? না, সাথে সাথে বলতে কি আপনি চাইলে যে কোনো সময় আপনি বসতে পারবেন।
কারণ এখন তো আসলে প্রযুক্তি এমন হয়ে গেছে যে আপনি ভার্চুয়ালি বসে ফেলতে পারেন, এবং তাদের সাথে এখন সরকারের বা বিটিআরসিরও একটা কিন্তু ভালো যোগসূত্র হয়েছে, যেটা আগে এভাবে ছিল না। এখন দিন যত যাচ্ছে এখন কিন্তু ভালো একটা যোগসূত্র হয়েছে, সামনে হয়তো আরও বেশি হবে। তো এখন সেক্ষেত্রে এখন থেকে এই জিনিসটাকে আরও বেশি জোরালোভাবে হচ্ছে এটা অবস্থানে যেতে হবে যে আমাদের সামনে নির্বাচন, এটাকে কেন্দ্র করে আমাদের এখানে প্রতিফলিত হতে পারে, না হলে আমাদের বিকল্প ব্যবস্থা আমরা তৈরি করতে বাধ্য হব। সেই জন্য তাদেরকে উপরে প্রেশার তৈরি করতে হবে, কারণ যদি প্রেশার তৈরি না করে তাহলে কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে সরকারের পক্ষে। দুজনকেই ধন্যবাদ, আপনারা আমাদেরকে ভোটের ট্রেনে সময় দিয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দিন এবং সরাসরিও যুক্ত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব জেসমিন টুলি। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ রাজনৈতিক মাঠে কি কথা আছে সেটাই দেখে আসতে চাই শুরুতে। একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে, আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করে দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ভোট নিয়ে এবার শুনতে চাই সাধারণ মানুষের বিশ্লেষণ। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, সাধারণ মানুষ বা সাধারণ ভোটার তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পাশেই বসে আছে, তারা আগামীর যে ভোট সেটা নিয়ে আসলে কি ভাবছে এবং এআইয়ের যে চ্যালেঞ্জ সেটা নিয়ে আসলে তাদের বক্তব্যটা কি? সাকিব, আসলে রাজশাহীর এই যে সোনাদিঘি এলাকা, এখানটাতে আমরা দেখি যে পুরো সড়ক জুড়েই কিন্তু লোকজন বসে থাকেন এবং এখানে এলাকাবাসীরা তারা কিন্তু এই যে চায়ের আড্ডায় তাদের যে গল্পের মূল যে বিষয়বস্তু থাকে সেটি কিন্তু আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আমরা আসলে কিছুক্ষণ আগেও খেয়াল করছিলাম যে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন এবং আমাদের কথা বলার আগেই তারা না নিজেদের আসলে মন্তব্যগুলো করছিলেন। আমরা একটু তাদের কাছ থেকেই আসলে একটু শুনতে চাই এই বিষয় নিয়ে আসলে তারা কি ভাবছেন, কি নিয়ে আসলে এত কথা হয় তাদের। এবং সাকিব, একটা মজার ব্যাপার যে আসলে এই যে জাতীয় নির্বাচন সেইটি আসলে কেমন দেখতে চান তারা, সেটা একটু জানবো। একটু আমাদেরকে বলবেন যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেইটা আসলে কেমন দেখতে চান আপনারা? আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করুক সরকার, এই সরকার, এটা আমরা চাই এবং ভালোভাবে যাই আমরা ভোটটা দিতে পারি আমাদের পছন্দীয় প্রার্থীকে, এটা আমাদের কাম্য। সাকিব, আসলে এই রকমই আসলে সব জায়গার মন্তব্য যে আসলে তারা ভোট দিতে চান এবং এই ভোট নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনার জায়গায় প্রার্থী আসলে কি ধরনের আচরণ করবে এবং তিনি আসলে কেমন হবেন সেটা একটু জানতে চাইবো। যে একটু বলবেন যে আগামী দিনের যে প্রার্থী তার কাছ থেকে আসলে প্রত্যাশা কি এবং যিনি ভোট করবেন বা ভোট কেমন হবে বলে আপনারা আশা করছেন? আসলে বিগত দিনগুলো যেগুলো আমরা নির্বাচন আসলে হয়নি বললেই চলে, আমরা সেই পরিবেশে আর আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ এমন একটি সরকার গঠন হোক, এমন একটি পরিবেশ তৈরি হোক, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হোক। সেই নির্বাচনটা হতে হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের এলাকার পছন্দের প্রার্থীকে আমরা যেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, যেন আমাদের এলাকার তার কাছ থেকে আমরা সকল সমস্যার সমাধান যেন আমরা পাই। সেই কারণে আর সেই প্রার্থীকে অবশ্যই আমরা চাইব সে বিনয়ী, সে দুর্নীতিমুক্ত,
সে সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, পেশি শক্তিকে প্রশ্রয় দেয় না, তার কোনো ক্লেম না। আমরা এই ধরনের প্রার্থীকে আমরা আপনাকে আসলে সাকিব এই যে নির্বাচন কেমন হবে সেটি যেমন প্রত্যাশা আছে, একই সাথে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু এটাও বলছেন যে আসলে এবারে নির্বাচন কমিশন যে নীতিমালাগুলো দিয়েছে, যে নিয়মগুলো দিয়েছে, আমরা একটু সেই সম্পর্কে জানবো যে আসলে নির্বাচন কমিশন তো এবার প্রার্থীদের পোস্টার, তারপরে হচ্ছে আসলে বিলবোর্ড ব্যবহার এবং পলিথিনের ব্যবহার, এই সমস্ত ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ দিয়েছে, সেগুলোকে কিভাবে দেখছেন? আসলে আমাদের দেশ হলো, দেশে যে এই অবস্থা পরিস্থিতি এখন বর্তমানে, আপনার সময় সময় বৃষ্টি হচ্ছে, কখন শুকনা, এটা আমরা বুঝতে পারছি না। আর শীতের মধ্যে যেহেতু ভোট হবে, কুয়াশার একটা ব্যাপার আছে। যদি কাগজের পোস্টার দেয় তাহলে হয়তো কুয়াশাতে ছিঁড়ে যাবে, একটা ব্যাপক খরচের ব্যাপার আছে নির্বাচনে। আমরা সেটাও চাই না। আবার যে পরিবেশ নোংরা হয় এটাও চাই না আমরা। প্রার্থী যেন তার নির্ধারিত একটা সিস্টেম করে দেয় আমাদের সরকার, মানে যারা তত্ত্বাবধানে আছে তারা যেন একটা সুষ্ঠুভাবে এটার একটা বিধিমালা দেয়, যে নোংরাও যে না হয় এবং পোস্টার গেলে যেন ছিঁড়েও না পড়ে। তাদের একটা খরচের ব্যাপারে যে শহরের মধ্যে আমার মতে আপনার ব্যাপকভাবে প্রচার করার কোনো কারণ নাই, যে যেখানে নোংরা কোনো পরিবেশ হবে তার ঝোলানো কি মানে শক্ত কোনো দড়ি তারের পুড়ে দেওয়া, এগুলো নিষেধ। সংস্কারের চিন্তা আসলে যারা সাধারণ ভোটার আছেন তাদের মধ্যেও আছে, যে আসলে পরিচ্ছন্ন নগরী রাজশাহী, এবং একই সাথে শুধুমাত্র রাজশাহী নয়, দেশব্যাপী আসলে পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। যার কারণে আসলে এই যে নির্বাচনের নতুন নিয়ম, সেগুলোকে আসলে তারা প্রার্থীদের সাথে আসলে এই পরিবর্তনটা আসুক সেটাও চাচ্ছেন। আমরা একটু জানতে চাইবো এবারে যে আসলে প্রার্থী একাধিক থাকবে বা একাধিক দল থাকবে, সেক্ষেত্রে আসলে তাদের এই যে মিটিং মিছিল বা প্রচারণা, এই সমস্ত ক্ষেত্রে কি ধরনের অবস্থা দেখতে চান? আমরা নতুন বাংলাদেশে সর্বপ্রথম চাই যে বাংলাদেশে সাধারণ জনগণের নিরাপত্তা দিয়ে যেন ভোটটা হয়। সাধারণ জনগণ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং নির্বাচনটা উৎসবমুখর পরিবেশেই হতে হবে। সেই সাথে এটাই বলতে চাই যে আমাদের শহর কিংবা দেশে আর কোনো বিশৃঙ্খলা, হানাহানি, রক্তক্ষয় এদেশের মানুষ আর দেখতে চায় না। আজকে বাংলাদেশের 50 বছর স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা অনেক আগেই পালন করেছি, কিন্তু আমরা এই হানাহানির রাজনীতিটা বন্ধ চাই। এই হানাহানির রাজনীতি যেন নিপাক যায়। সবাই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং যে প্রার্থী যোগ্য, যিনি সাধারণ জনগণের পছন্দের প্রার্থী, তিনি যেন নির্বাচিত হয়। এবারে আরেকটা বিষয় যেটি যুক্ত হয়েছে, দর্শক আপনারাও হয়তো জানেন যে নির্বাচন কমিশন বলেছে যে সাধারণ মানুষ যেটা বোঝে যে আসলে কম্পিউটারের মধ্য দিয়ে আসলে ছবির বিকৃতি করা, অর্থাৎ নানা জিনিস তৈরি করা, যেটাকে আসলে বলা হচ্ছে যে এআই এর মধ্য দিয়ে আসলে এইটার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করার ব্যাপারে একটু আসলে এখানে যারা আছেন তাদের কাছ থেকে জানতে চাই যে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে নেন, বা আসলে কিভাবে প্রার্থীদের আসলে এই ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। একজন প্রার্থী আরেকজনের নামে আসলে কুৎসা রটানো, এগুলোকে কিভাবে দেখেন? আচ্ছা, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে একটি কথা বললেন, এআই একটি অ্যাপস তৈরি হয়েছে, এটার মাধ্যমে কিছু ভিডিও বানানো যাচ্ছে। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা যেহেতু ফেসবুক, ইউটিউব ব্যবহার করি, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচারণার, আমি একটা নির্বাচন কমিশনের প্রচারণা করা যাবে না এরকম একটা নির্দেশনা এসছে, ঠিক আছে, কিন্তু এটা ওইটা করা যাবে না, এটাও যেমন ঠিক আছে, কিন্তু প্রার্থীদের বিরুদ্ধে কিছু ফেক আইডি বা ভুয়া আইডি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনকে নিয়ে যে খারাপ কুৎসা রটনাগুলো হচ্ছে এই এআই এর মাধ্যমে করছে, এটাকে রোধ করাটাই হচ্ছে মূল কারণ। প্রার্থী প্রচার করবে ভালো কিছু, আমি ভালো কিছু প্রচার করব, সেটা কোনো আপত্তি নাই, কিন্তু আপনার এগেনস্টে আমি একটি এআই এর মাধ্যমে একটি নোংরা ভিডিও তৈরি করে সেটা ফেসবুকে ছেড়ে দিচ্ছি বা ইউটিউব বিভিন্ন চ্যানেলে ছেড়ে দিচ্ছি, সেটাই কিন্তু রোধ করতে হবে নির্বাচন কমিশনকে। সঠিক প্রচারণা রোধ করাটা যতখানি না মুখ্য বিষয়, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে মিথ্যা তথ্য, মিথ্যা ভিডিও বানিয়ে প্রচারণা করা, এটাকে আপনার কথা বুঝতে পেরেছি। আসলে সাকিব এবং দর্শক আপনাদেরকে বলে রাখি একেবারে শেষ মুহূর্তে, সেটি হচ্ছে যে আসলে অনেক সময় আমরা দেখেছি স্থানীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বলে থাকেন তাদের লোকবল কম। তো এই ক্ষেত্রে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেই বিধিবিধানগুলো আসলে নির্বাচন কমিশন করছে সেটি মানার জন্য স্থানীয় পর্যায়ে লোকবল বৃদ্ধি বা এটার তদারকি কতটুকু দেখতে চান? ততটুকুই আমরা সাধারণ জনগণ
আমরা চাই সকল সময়তেই যেন ভোটটা সুন্দর সুষ্ঠুভাবে যেন হয় এবং মূল লক্ষ্য থাকবে রিটার্নিং অফিসারদের। এই রিটার্নিং অফিসাররা যদি এটা গুরুত্ব সহকারে এটা বিবেচনা করে দেখে, তাহলে সাধারণ জনগণ কিন্তু ভোট দিয়ে কিন্তু উৎসাহতা পাবে। এখানে কারচুপি হবে না, কালক্ষেপণ হবে না, অনেক ধরনের অনিয়ম হবে না এবং শান্তিশিষ্টভাবে এই নির্বাচন হলে দেশের মানুষ, দেশের যে আশা আকাঙ্ক্ষা এই বিগত বছরের এই পেশিবাদ সরকার যেভাবে নিয়ন্ত্রণ করেছে এটা আর কখনো দেখবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মতামত দেওয়ার জন্য। সাকিব, আমরা আসলে শুনছিলাম যে রাজশাহীর যারা ভোটার আছেন তারা মূলত বলছেন যে তারা আসলে শান্তি চান, তারা এমন একটা নির্বাচন চান যেই নির্বাচনটি খুব শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের এই যে নানা আচার আচরণ এবং প্রচারণার যে নানা বিধি নিষেধ সেগুলো আসলে মেনে চলার পাশাপাশি আঞ্চলিক যে নির্বাচন কমিশন সেটিকে শক্তিশালী করা এবং একই সাথে প্রার্থী যারা আছেন তাদের যে নিজেদের আসলে সংস্কার করা বা দলীয়ভাবে তাদের যে নানা ধরনের সিদ্ধান্তগুলো সেগুলো সংস্কারের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব একটা ভোট হবে, যেই ভোট আসলে এই অঞ্চলের মানুষের আসলে প্রতিনিধিত্ব করবে এবং যেটি কিনা আসলে এই পুরো দেশের ওপরে একটি ভালো প্রভাব নিয়ে আসবে এবং ইতিবাচক একটি সাড়া ফেলবে, তেমনটাই আসলে তারা চাচ্ছেন। তো সাকিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাকিবুল হাসান, অসংখ্য ধন্যবাদ, আপনি সাধারণ ভোটারদের কথা শুনেছেন। আমরা আজকে কথা বলছিলাম মূলত ভোটে এআই নিয়ে, যেখানে আসলে আলোচনা হচ্ছিল যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনের আগে এআইকে আসলে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় কিংবা একটি আইনের কাঠামোর মধ্যে কিভাবে আনা যায় এবং সারা দেশে আসলে নির্বাচন কমিশনারের পক্ষ থেকেই যে বিশেষজ্ঞ নিয়োগ সেটা আসলে করে কিভাবে এআইকে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আসলে বারবার পরামর্শগুলো আসছিল এবং এর মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আগামী দিনে মানুষ চাচ্ছে বলেই সেটা জানা যাচ্ছিল। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করব, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।